নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সেই জন্যই বলছি, না হলে তোমরা অনেক আপডেট মিস করে যাবে। প্রথমেই আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানের তিনজন খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার আসতে চলেছে। এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে একজন ভারতীয় লেফট ব্যাক এবং ভারতীয় সেন্টার ব্যাক, তো দুজন ভারতীয় প্লেয়ার আসবে এবং একজন বিদেশি প্লেমেকার, মানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা একজন প্লেমেকার আসবে মোহনবাগানে। এরপর ব্যাপার হলো এটাই যে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানে এই তিন পজিশনে তিনজন খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার আসতে চলেছে। এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। যদি লেফট ব্যাক পজিশন নিয়ে কথা বলি, তো লেফট ব্যাক পজিশনে খেলার মতন ভারতীয় প্লেয়ার বেশ অনেক প্লেয়ারই আছে, মানে ভালো প্লেয়ার। তো লেফট ব্যাক পজিশনে কোন প্লেয়ার আসবে সেটা নিয়ে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু যদি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার নিয়ে আমরা কথা বলি, তো ভারতীয় সেন্টার ব্যাকে খেলা ভালো প্লেয়ার মাত্র হাতে গোনা কয়েকজনই আছে। তো ব্যাপারটা হলো এটাই যে সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার অনেকেই আছে, কিন্তু সবথেকে ভালো প্লেয়ার হাতে গোনা কয়েকজনই আছে। তো যদি আমরা কথা বলি তাহলে সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার কোন প্লেয়ার আসতে পারে, তো আমার যেটা মনে হয় হয়তো এলে সন্দেশ জিঙ্গান তিনি আসতে পারেন মোহনবাগানের সামার ট্রান্সফার উইন্ডোতে। কারণ এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান সন্দেশ জিঙ্গানকে টার্গেট করেছিল, কিন্তু সন্দেশ জিঙ্গানকে এই মরশুমে তারা সাইন করায়নি। কারণ মোহনবাগানের দুই বিদেশি ডিফেন্ডার তারা যেভাবে পারফরমেন্স করছে, তো সেই জন্য আর মোহনবাগান সন্দেশ জিঙ্গানের ওপর ঝাঁপায়নি। কিন্তু যখন জানতে পারা যাচ্ছে যে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানে একজন ভালো ভারতীয় সেন্টার ব্যাক আসতে চলেছে, তাহলে সেই প্লেয়ারটি কে হতে পারে? তো আমার যেটা মনে হচ্ছে সেটা হলে হয়তো সন্দেশ জিঙ্গান তিনি হতে পারেন। কারণ আরও অনেক ভালো সেন্টার ব্যাক আছে হাতে গোনা কয়েকজন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হলে হয়তো সন্দেশ জিঙ্গান তিনি হতে পারেন। কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের খুবই পছন্দের প্লেয়ার হলো সন্দেশ জিঙ্গান। তো তাদের তরফ থেকে যখন একজন ভালো সেন্টার ব্যাককে স্কাউট করা হচ্ছে, তাহলে হয়তো তারা সবার আগে সন্দেশ জিঙ্গানকেই স্কাউট করবে। তো আমার যতটা মনে হচ্ছে সামনের মরশুমে সন্দেশ জিঙ্গান তিনি হয়তো মোহনবাগানে আসতে পারেন এবং তারই আসার সম্ভাবনা সবথেকে বেশি। যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সন্দেশ জিঙ্গানকে না পায়, হতেই পারে কোনো কারণে তারা সন্দেশ জিঙ্গানকে পেলেন না। তো যে কোনো কারণই হোক, তারা যদি সন্দেশ জিঙ্গানকে না পায় তাহলে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অন্য কোনো প্লেয়ারকে টার্গেট করবে সামার ট্রান্সফার উইন্ডোতে। এরপর আমরা যদি কথা বলি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা নিয়ে, কারণ মোহনবাগানে সামার ট্রান্সফার উইন্ডোতে একজন ভালো প্লেমেকার আসবে। কারণ গ্রেগ স্টুয়ার্টকে সামনের মরশুমে মোহনবাগান ছেড়ে দেবে এরকমই আপডেট আছে। কিন্তু ব্যাপার হলো এটাই যে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেগ স্টুয়ার্টকে রেখে দেয়, তাহলে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কীভাবে তাদের দলে রাখবে সেটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি। তাকে হয়তো নুনো ডেসের মতন দলে রেখে দিতে পারে, কিন্তু তার পরিবর্তে একজন ভালো প্লেয়ার আসবে, এটা একদম কনফার্ম আপডেট। যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যদি আইএসএল থেকে কোনো ভালো প্লেমেকার, মানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটায় একটা ভালো প্লেয়ার আইএসএল থেকে নিয়ে আসতে চায়, তাহলে সেই প্লেয়ারটা কে হতে পারে? যদি আইএসএল থেকে নিয়ে আসতে চায়, আমার যতটা মনে হয় তাহলে সেই প্লেয়ারটি হবে চেন্নাই এফসির প্লেয়ার কনর শিল্ড। তো আমি তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়ে দিচ্ছি, মানে একদিন আগেই হবে হয়তো, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে কনর শিল্ডের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে। তো সেই জন্যই বলছি, যদি আইএসএল থেকে তারা কোনো প্লেমেকারকে আনতে চায় তাহলে হয়তো সেই প্লেয়ারটা চেন্নাই এফসির প্লেয়ার কনর শিল্ড তিনিই হবেন। কনর শিল্ডের সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট এই মরশুমেই শেষ হয়ে যাচ্ছে। এই মরশুমে 31 মে 2025 সাল। তো এই মরশুমে কনর শিল্ডের সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ মোহনবাগান তারা কোন ভালো প্লেমেকারকে তাদের দলে সাইন করায়। যদি আইএসএল থেকে সাইন করে তাহলে হয়তো সেই প্লেয়ারটি কনর শিল্ড তিনিই হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যদি আইএসএলের বাইরে থেকে করায় তাহলে হয়তো আরও কোনো ভালো প্লেমেকারকে মোহনবাগান সামার ট্রান্সফার উইন্ডোতে তাদের দলে নিয়ে আসবে। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকলারেন। তো জেমিকে নিয়ে একটা হালকা করে আপডেট বেরিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে জেমি ম্যাকলারেন তিনি গতকাল মোহনবাগানের দলের সাথে পুরোদমে তিনি অনুশীলন করেননি। তিনি মোহনবাগানের দলের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করার পর তারপর তাকে ফিজিওর সঙ্গে দেখা গিয়েছে। জেমিকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো তার কোনো চোট আছে নাকি সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত নাই আমাদের কাছে, কিন্তু হ্যাঁ তোমাদেরকে এটুকুই বলতে পারি সেটা হলো যে
ওডিশা এফসি ম্যাচে মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকলারেন তিনি খেলবেন, এরকমই আপডেট আছে আমাদের কাছে, তোমাদেরকে এটুকুই বলতে পারি। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের সঙ্গে ওডিশা এফসি যে ম্যাচ আছে, এই ম্যাচে মোহনবাগানের কোচ মলিনা তিনি কেমন ধরনের দল নামাতে পারেন সেটা নিয়েই আমরা হালকা করে একটু আলোচনা করব। তো আমি যে প্লে এক্সাইটা বানিয়েছি আমি সেটা 4-2-3-1 এই ফরমেশনেই বানিয়েছি। তো গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কায়েত, এর নিয়ে কোনো সন্দেহ নাই। 4 জন ডিফেন্ডার হিসেবে যারা থাকবেন তারা হলেন, বাঁ দিকে থাকবেন মানে লেফট ব্যাক পজিশনে থাকবেন সুভাশিস বোস, রাইট ব্যাক পজিশনে থাকবেন দিব্যেন্দু বিশ্বাস। আশিটা তিনি পুরোপুরি ফিট হয়ে গেছেন ঠিকই, কিন্তু তাকে হয়তো এই ম্যাচে প্রথম থেকে নামাবেন না, হয়তো দিব্যেন্দু বিশ্বাস তিনি শুরু করবেন। এবং সেন্টার ব্যাকে যে দুজন প্লেয়ার থাকবেন তারা হলেন, বাঁ দিকে থাকবেন আলবার্তো রদ্রিগেজ এবং ডান দিকে থাকবেন টম আলড্রেড। এরপর আমরা কথা বলবো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন নিয়ে। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকবেন তারা হলেন, বাঁ দিকে থাকবেন অনিরুদ্ধ থাপা এবং তার পাশেই থাকবেন ডান দিকে আপুয়া। অনিরুদ্ধ থাপা তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং তিনি পুরো ম্যাচ ফিট হয়ে গেছেন। তো অনিরুদ্ধ থাপা তিনি আজকে প্রথম থেকে শুরু করতে পারেন এরকমই সম্ভাবনা সব থেকে বেশি। তো তিনি যদি শুরু না করেন মানে মোহনবাগানের কোচ মলিনা তিনি তাকে যদি শুরু না করায়, মানে মলিনা যদি অনিরুদ্ধ থাপাকে শুরু না করায় প্রথম থেকে, তাহলে হয়তো থাপার জায়গায় দীপক তাংরি তিনি শুরু করতে পারেন। লেফট উইংয়ে থাকবেন লিস্টন কোলাসো, রাইট উইংয়ে থাকবেন মনবীর সিং এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবেন গ্রেগ স্টুয়ার্ট এবং স্ট্রাইকার হিসেবে খেলবেন জেমি ম্যাকলারেন। তো জেমির হয়তো হালকা করে একটা চোট আছে, কিন্তু তিনি এই ওডিশা এফসি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন। তো জেমিকে নিয়ে এরকমই আপডেট আছে। তো ওডিশা এফসি ম্যাচে মোহনবাগানের এরকমই প্লেইং এক্সারসাইজ হবে, তো তেমন একটা চেঞ্জ হবে না। তো চেঞ্জ হলে হয়তো ফরমেশন চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্লেয়ারগুলি এই ম্যাচে খেলবে। এরপর আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ভারতীয় ফুটবলের প্রাক্তন গোলকিপার সুব্রত পালকে এআইএফ এর তরফ থেকে একটা বড় দায়িত্ব দেওয়া হলো। তো তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হলো যে সুব্রত পালকে ভারতীয় ফুটবলের জাতীয় দলের ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। তো সুব্রত পালকে ভারতীয় ফুটবলের জাতীয় দলে ডিরেক্টর পদে নিয়োগ করেছে এআইএফএফ। তো সুব্রত পালকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তো সুব্রত পালকে নিয়ে এই আপডেটটাই ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করছি তিনি তার দায়িত্ব পুরোদমে ভালোভাবে তিনি তার দায়িত্ব পালন করবেন। তো সুব্রত পালের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং তার জীবনের একটা নতুন অধ্যায় তিনি শুরু করতে চলেছেন। এরপর আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে। তো সাউল ক্রেসপো তিনি পাঞ্জাব এফসি ম্যাচের আগে, মানে ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে পাঞ্জাব এফসির যে ম্যাচ আছে, তো এই ম্যাচের আগে তিনি একটা বড় বার্তা দিয়েছেন। তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে সাউল ক্রেসপো তিনি বলেছেন যে এটা সত্যি যে আমরা শেষ ম্যাচটা ভালো খেলেছি, আমাদের ভালো কাজ চালিয়ে যেতে হবে। পাঞ্জাবের খেলাটা আমাদের কাছে আইএসএল ফাইনালের মতো, আমরা বর্তমানে শুধুমাত্র এই খেলা সম্পর্কেই চিন্তা করছি। তো সাউল ক্রেসপো তার দল এবং এই পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে তিনি এই বার্তাটাই দিয়েছেন। এরপর আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে। তো সুপার কাপ নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, যেটা জানতে পারা যাচ্ছে যে সুপার কাপ আয়োজন করার মতন এআইএফএফ এর কাছে টাকা নেই, মানে সুপার কাপটা যে আয়োজন করবে সেই টাকা নেই এআইএফএফ এর কাছে। তো সেই জন্য যে রাজ্য এটা আয়োজন করার জন্য টাকা দেবে সেই রাজ্যেই এই সুপার কাপ হবে। তো সুপার কাপ নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো সেই জন্যই এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না যে সুপার কাপ কোন রাজ্যে হবে। তো এটাই জানতে পারা যাচ্ছে যে রাজ্য, মানে যে রাজ্যের সিএম এই সুপার কাপ আয়োজন করার জন্য টাকা দেবে সেই রাজ্যেই এই সুপার কাপ আয়োজন করা হবে। এটাও জানতে পারা যাচ্ছে যে আমাদের কলকাতাতে সুপার কাপ হবার একটু সম্ভাবনা রয়েছে। সুপার কাপ নিয়ে যদি পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এটুকুই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।